খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবর শুনতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কালীঘাট তৃণমূলের হাতিয়ার মমতার সই, তাতেই কমিশনে বেকায়দায় পড়বে ঋতব্রত শিবির। ইকো পার্কে 125 ফুটের শ্যামাপ্রসাদ মূর্তি, শাহের সফরের আগে সংগঠনের শৃঙ্খলায় জোর বিজেপির। মমতাদি ক্ষমতায় থাকলে নাবালক পুত্র হাফ মন্ত্রীর লাট সাহেবিতে। কুণালের নিশানায় কোন প্রাক্তন মন্ত্রী, নাম জানলে চমকে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাইকোর্টের বিরাট রায়, বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের সই জাল মামলায় কি বলল কোর্ট। তৈল ভাণ্ডার রাশিয়ায় জ্বালানি সংকট, বন্ধু দেশে পেট্রোল যোগান দিচ্ছে ভারত। চুরি করলে আত্মসমর্পণ করুন, পালিয়ে যাবেন না, উত্তরবঙ্গের তোলাবাজদের বার্তা শুভেন্দুর। হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ, 21শে জুলাইয়ের সভা নিয়ে মমতাদের বড় নির্দেশ জাস্টিস সিংহ রায়ের। কেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কংগ্রেসে, দলের কর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র বিধানভবন। যিনি কণ্ঠরোধ করেন তার কথা শুনব না, বিধায়কদের অনুষ্ঠান থেকে ওয়াকআউট কুণালের। বাবা মা তুলে ওসিকে আক্রমণ, পুলিশি হাজিরার দিনও বিতর্কে হুমায়ুন। ঘরে পড়ে থাকা শোনাতেই বাজিমাত, অর্থনীতিতে বড় চমক আনতে চলেছে মোদী সরকার। জমির খতিয়ান এখন একদম ফ্রি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। চোখে গলায় অস্বস্তি জারি, বারবার আদালতে গিয়ে এক মামলায় স্বস্তি মিলল অভিষেকের। হকার উচ্ছেদ নিয়ে রেলকে ধমক হাইকোর্টের, কোন কাঠামো ভাঙছেন আগে বলুন, মিলল বড় স্বস্তি। কি হবে নিরামিষ মিড ডে মিলের ভবিষ্যৎ, হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের। পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে বিশেষ উদ্যোগ শ্রমিক ভট্টাচার্যের, এবার সুদূর মুম্বাইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক। বাংলায় 2100 কোটির জোড়া লগ্নি আসছে, টাটাদের নিয়ে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বাংলাদেশ চীন প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন ভারত, ভেনেজুয়েলায় নাবিকের মৃত্যুতে বড় পদক্ষেপ দিল্লির। এবার থেকে পুরুষদের অ্যাকাউন্টেও মাসে মাসে ঢুকবে 3000 টাকা, জানুন কিভাবে আবেদন করবেন। শ্রমিকের পর ফের একই সুর, কনফেডারেশনকে ভুয়ো বলল বিএমএস। অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা পাননি, নাম বাদ পড়ার কারণ ও সংশোধনের উপায় জানুন। সরকার হেরে না আসে, আদালতে হার এড়াতে সরকারি আইনজীবীদের বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। পটলের বীজ ফেলে খান, এই ভুল আর করবেন না, কোলেস্টেরল সুগার কমানো থেকে বর্ষার সংক্রমণ ঠেকানো আর কি কি কাজে আসে এই বীজ পড়ুন। পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা কমাতে বড় উদ্যোগ, দুর্নীতি রুখতে আইন সংশোধনের রাজ্যে পথে রাজ্য। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ করেও টাকা পাননি, চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে, জানুন সরকারি নিয়ম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ঘাসফুলে জোরদার আসল নকলের লড়াই, ঋতব্রত শিবিরকে বেকায়দায় ফেলতে কালীঘাট তৃণমূলের অস্ত্র মমতার সই। 6 জুলাই কমিশনের নথি জমার আগে কনফিডেন্ট মমতা শিবির। মমতা শিবিরের নেতারা তোপের পর তোপ দাগছেন বিদ্রোহীদের বিরুদ্ধে, তাদের সাফ কথা, ঋতব্রত শিবিরের মনোনয়নেও তো নেত্রীর সই। বেঈমানরা এখন নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে মমতার সই অনুমোদনেই তারা বিধায়ক হয়েছেন। সেই সই এবার বড় অস্ত্র হতে চলেছে কালীঘাট তৃণমূলের। কালীঘাট তৃণমূলের নেতারা বলছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতাজি ইন্ডোরের সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন করা হয়েছিল। সেখানে শুধু বাংলা নয়, মেঘালয় সহ অন্যান্য জায়গা থেকে প্রতিনিধিরা এসেছিলেন। সেখানেই সর্বভারতীয় কমিটি তৈরি হয়। এই সমস্ত নথি দিয়েই কমিশনের কাছে কালীঘাট তৃণমূল তাদেরই আসল তৃণমূল বলে দাবি করতে চলেছেন বলে খবর। পাশাপাশি যারা বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন তারা যে দল থেকে বহিষ্কৃত, সেই তথ্যও কমিশনের কাছে তোলা হতে পারে বলে খবর। কুণাল আবার সুর চড়াচ্ছেন বিজেপির বিরুদ্ধেই। তিনি বলছেন, নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি এটা করাচ্ছে, ওরা মমতাকে ভয় পায়, সে কারণেই যেন তেনো প্রকারে বিরক্ত করতে চাইছে। বিজেপির ওই খেলা অনেক রাজ্যেই চলছে, কিন্তু কর্মী সমর্থক সবাই আছেন নেত্রীর সঙ্গে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা আমাদের সব তথ্য কমিশনের কাছে জমা দিয়েছিলাম। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, ওনারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন। এখন আগামী সোমবারের মধ্যে আমাদের বক্তব্য লিখিতভাবে জানাতে বলছেন, আমরা আমাদের বক্তব্য পাঠাবো।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউ টাউনের ইকো পার্কে তার ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে পশ্চিমবঙ্গ সফরে এসে ওই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে বিজেপির সাংগঠনিক কর্মসূচিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে দাবি। রাজ্যে সরকার গঠনের পর থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সামনে রেখে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছিল বিজেপি। সেই ঘোষণারই অংশ হিসেবে ইকো পার্কে বিশালাকার মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণ করবে রাজ্য সরকার। দলীয় সূত্রে খবর, অমিত শাহের সফরকে ঘিরে মণ্ডল, জেলা ও রাজ্য স্তরের নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকেরও আয়োজন করা হয়েছে। সেখানে বিধায়ক, সাংসদ এবং শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। ক্ষমতায় আসার পর সংগঠনের কাজের ধরন, জনসংযোগ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়, এই সব বিষয়েই দিক নির্দেশ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি নিচুতলার নেতাকর্মীদের আচরণ ও জনসংযোগ নিয়েও কড়া নজরদারি শুরু হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। সংগঠনের ভাবমূর্তি বজায় রাখতে একাধিক অলিখিত নির্দেশও দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সরকার পরিচালনার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা মজবুত করতেই এই বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির। অন্যদিকে শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণকে ঘিরে শিল্পীদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। কলকাতার কুমোরটুলি সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তার মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে পালাবদল, তারপর থেকেই তৃণমূলের রক্তক্ষরণ এক প্রকার। তৃণমূলের বহু প্রথম সারির নেতা মমতা জমানার মন্ত্রী মমতারাই হাত ছেড়েছেন। শুধু হাত ছেড়েছেন নয়, অনেকেই একেবারে মমতা বিরোধী শিবির গিয়েছেন। তৃণমূলের সাংসদের ছাড়াও এখন স্পষ্ট দুই গোষ্ঠী, একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত শিবির। তৃণমূলের কুণাল ঘোষ স্পষ্ট করেছেন তিনি যে কোনো পরিস্থিতিতে থাকবেন মমতা ব্যানার্জির সঙ্গেই। কুণাল ঘোষ মমতার পাশে দাঁড়িয়ে একাধিকবার বিরোধী শিবিরকে আক্রমণ করেছেন, কখনো সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কখনো সোশ্যাল মিডিয়ায়। এবারে ফের বোমা ফাটালেন কুণাল। সোশ্যাল মিডিয়ায় নিশানায় কে? কুণাল ঘোষ লিখেছেন, মানুষ কতটা নোংরা হতে পারে? মমতাদি ক্ষমতায় থাকলে মন্ত্রী, নাবালক পুত্র হাফ মন্ত্রীর লাট সাহেবিতে। সরকার চলে গেলে সঙ্গে সঙ্গে কর্মীদের পাশে না থেকে অবসর ঘোষণা, তারপর আবার রাতারাতি মমতাদির সঙ্গে বেইমানি করা গ্যাংয়ে আসল তৃণমূল দাবি করে। এরা মানুষ? কেন এই আচরণ সেটা সবাই বোঝে। কোনো কিছু আড়াল করা যাবে না। ন্যাকামের কথাবার্তার আড়ালে নিকৃষ্ট শ্রেণীর সুবিধেবাদী শয়তানি করলেও এক মাঘে শীত যাবে না। এই পোস্টে কুণাল ঘোষ কারো নাম উল্লেখ না করলেও ওয়াকিবহাল মহলের মতে কুণালের নিশানায় প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস, যদিও এই প্রসঙ্গে নিশ্চিত তথ্য উল্লেখ করেনি কোনো পক্ষই। তৃণমূল একসময়ের তৃণমূল, কালীঘাট শিবির, ঋতব্রত শিবির এবং সবের মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান। অব্যাহত রক্তক্ষরণ। জোড়াফুল কার তা নিয়ে বিতর্ক জোড়া শিবিরে। এক পক্ষ বলছে তারাই আসল তৃণমূল, অন্যদিকে তৃণমূলের প্রতিষ্ঠাতা বলছেন যারা তার সঙ্গ ছেড়েছেন তারা গদ্দার। এক পক্ষ বলছেন প্রতীক থাক না থাক মমতা ব্যানার্জির মুখী সব। এক পক্ষ বলছে প্রতীক চাওয়ার ব্যাপারই নেই, কারণ তারাই আসল তৃণমূল। নিজেদের দাবির পাশে সিলমোহর দিতে কমিশনেও গিয়েছে দুপক্ষ। এবার বড় নির্দেশ, কমিশন ৬ জুলাই বিকেল ৫টার মধ্যেই দুপক্ষকে নিজেদের নথি বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি রক্ষা কবচের মেয়াদ আরও বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতের বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন নির্দেশের ফলে আগামী ১৭ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ বা তদন্তকারী সংস্থা। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, বিধানসভার বিরোধী দল নেতার নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের একাধিক বিধায়কের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং বিষয়টি পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। এই মামলার আইনি প্রক্রিয়া চলাকালীনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে রক্ষা কবচের আবেদন জানানো হয়েছিল, যা এর আগে মঞ্জুর করেছিল আদালত। হাইকোর্ট সূত্রে জানা গেছে, এই মামলার মূল বিচার প্রক্রিয়া চলছিল বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। তিনি ইতিপূর্বেই এই মামলার বিস্তারিত শুনানি করেছেন, তবে বর্তমানে বিচারপতি চন্দ সার্কিট বেঞ্চের দায়িত্বে রয়েছেন। এই বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে বিষয়টি শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চে উত্থাপিত হয়। মামলার পরিপ্রেক্ষিত বিবেচনা করে বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানান, যেহেতু বিচারপতি কৌশিক চন্দ এই মামলার খুঁটিনাটি ও বিস্তারিত তথ্যাদি পূর্ববর্তী শুনানিগুলিতে শুনেছেন, তাই মূল বেঞ্চেরই এর পরবর্তী বিচার করা যুক্তিযুক্ত। আগামী 14 জুলাই বিচারপতি চন্দ সার্কিট বেঞ্চ থেকে ফিরবেন। তিনি আদালতে যোগ দেওয়ার পর এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবেন। আর সেই কারণেই অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বাড়িয়ে আগামী 17 জুলাই পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত। বিধানসভার অন্দরে বিধায়কদের স্বাক্ষর জালের মতো সংবেদনশীল বিষয়ে মামলা হওয়ায় স্বাভাবিকভাবেই এর ওপর কড়া নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের। বিরোধী শিবিরের পক্ষ থেকে যেখানে এই বিষয়ে দ্রুত তদন্ত ও পদক্ষেপের দাবি জানানো হচ্ছে, সেখানে শাসক শিবিরের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা তৈরি করা হয়েছে। আপাতত আদালতের এই নির্দেশের পর আগামী
17 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আইনি কোনো খাড়া ঝুলছে না। তবে 14 জুলাই বিচারপতি কৌশিক চন্দ্র সার্কিট বেঞ্চ থেকে ফেরার পর যখন এই মামলার নিয়মিত শুনানি শুরু হবে, তখন আদালত কী অবস্থান নেয় এবং দুপক্ষের আইনজীবীরা কী নতুন যুক্তি পেশ করেন তার উপরে নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ গতি প্রকৃতি। আগামী সপ্তাহেই এই হাই প্রোফাইল মামলার জল কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতকে তেল দিয়ে সাহায্য করেছে রাশিয়া। এবার সেই রাশিয়ায় জ্বালানি সংকটে জানা গিয়েছে ইউক্রেনের যুদ্ধের কারণে পুতিনের দেশের একাধিক তৈল সংশোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। বন্ধু দেশের এই সংকটে এবার পাশে দাঁড়ালো ভারত। রয়টার্স সূত্রে খবর, রাশিয়া সমুদ্রপথে ভারতের থেকে গ্যাসোলিন বা পেট্রোল আমদানি শুরু করেছে। কত পেট্রোল পাঠানো হয়েছে রাশিয়ায়? সূত্রের খবর, ইতিমধ্যে 60,000 মেট্রিক টনেরও বেশি পেট্রোল বা গ্যাসোলিন ভারত থেকে রাশিয়ায় পাঠানো হয়েছে। অন্য একটি সূত্রের দাবি, 2টি ট্যাঙ্কারে এই জ্বালানি পাঠানো হয়েছে। প্রত্যেক ট্যাঙ্কারে 30 থেকে 40,000 টন পেট্রোল ছিল বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে তা 60 থেকে 80 মেট্রিক টন গ্যাসোলিন হতে পারে। উল্লেখ্য, জুন মাসেই রাশিয়ার থেকে প্রতিদিন প্রায় 2.70 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, জ্বালানির ঘাটতি মেটাতে রাশিয়া প্রতি মাসে প্রায় 4 লক্ষ টন পেট্রোল বিভিন্ন দেশ থেকে আমদানি করার পরিকল্পনা করেছে। এর মধ্যে বেলারুশও রয়েছে, যারা ইতিমধ্যেই কয়েক মাস ধরে রেলপথে রাশিয়ায় পেট্রোল সরবরাহ করছে। গরমে বেড়েছে জ্বালানির চাহিদা। গরমকালে রাশিয়ায় জ্বালানির চাহিদা বেড়েছে। প্রতিদিন অন্তত 1,10,000 টন পেট্রোলের চাহিদা থাকে, কিন্তু তৈল সংশোধনাগারগুলিতে হামলার ফলে উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চাহিদা অনুযায়ী ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকায় পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। এছাড়া খুচরো দামে রেকর্ড বৃদ্ধি দেখা গিয়েছে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশ জুড়ে জ্বালানির ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলার জেরে কয়েকটি অঞ্চলে জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। তবে তিনি এও জানান, পরিস্থিতি সামাল দিতে সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে। আইনের সংশোধনী। জ্বালানি সংকট মোকাবিলায় গত সপ্তাহে রাশিয়ার পার্লামেন্ট কর আইনের সংশোধনীও অনুমোদন করেছে। নতুন ব্যবস্থা ভারত থেকে জ্বালানি আমদানির খরচ ও মূল্যকে ভিত্তি করে আমদানি ভর্তুকি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। জুনে রাশিয়ার থেকে ভারতের রেকর্ড তেল আমদানি। যারা চুরি করেছেন তারা থানায় যান। পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএতে যেতে পারছেন না, পালিয়ে যাবেন না, থানায় আত্মসমর্পণ করুন। উত্তরবঙ্গে গিয়ে এভাবেই দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বন্যা সার্বিক উন্নয়ন নিয়ে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে সেই কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি উত্তরকন্যাকে আরও সচল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএতে যারা চুরি-চামারি করেছেন তারা থানায় আত্মসমর্পণ করুন। দপ্তরে যেতে না পারলে পদত্যাগ করুন, পালিয়ে যাবেন না। উল্লেখ্য, তৃণমূল সরকারের পতনের পর রাজ্য জুড়ে তোলাবাজি, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তারা, ডিম থেরাপির শিকার হচ্ছেন অনেক তৃণমূল নেতা, আবার পলাতক। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন পঞ্চায়েত, পুরসভার প্রধান সহ সদস্যরা। তারা দপ্তরে না আসা সাধারণ মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মত, সেই জন্য মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজন হলে পদত্যাগ করুন। এদিনের বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন, চলতি প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন, অতিরিক্ত বৃষ্টিতে বন্যার কথা মাথায় রেখে সিভিল ডিফেন্স সহ অন্যান্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি করা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, কোচবিহারে বন্যা হয়, বাংলাদেশ থেকে আসা জলে প্লাবিত হয় হিলি, শিলিগুড়িতে জল জমে ভাসে মেখলিগঞ্জ। আমরা সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কর্মীদের কাজ দেওয়া হবে। অতিরিক্ত 400 পুলিশ রাখা হচ্ছে, তৈরি করা হচ্ছে বিশেষ দল। বিপর্যয় ঘটলে তারা এনডিআরএফদের সাহায্য করবে। এছাড়া উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যাকে সচল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উন্নয়নের কাজে কোনো ঢিলেমি তিনি বরদাস্ত করবেন বলেও জানিয়েছেন। কাজ নিজে তদারকি করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 21 জুলাই ধর্মতলা শহীদ দিবস সমাবেশকে ঘিরে আইনি জট আরও গভীর হলো। শুক্রবার আদালত অবমাননার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় সহ সংশ্লিষ্ট প্রত্যেক পক্ষকে হলফনামা দাখিল করতে হবে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী আগস্ট মাসে মামলাটি ফের শুনানির জন্য তালিকাভুক্ত হবে বলে জানা গেছে। মমতার কাছে হলফনামা তলব হাইকোর্টের এই বিতর্কের সূত্রপাত গত বছরের 21 জুলাই ধর্মতলার রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে। আবেদনকারীদের অভিযোগ, সভার জন্য শহরের গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ সময় ধরে কার্যত অচল করে রাখা হয়েছিল। এর আগেই কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, জনস্বার্থের কথা মাথায় রেখেই কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য শহরের প্রধান রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না। সেই নির্দেশ অমান্য করা হয়েছে বলেই আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানির সময় আদালত জানায়, এই মামলায় সব পক্ষকে তাদের প্রত্যেককে নিজেদের অবস্থান লিখিতভাবে হলফনামার মাধ্যমে আদালতে জানাতে হবে। এই অভিযোগের ভিত্তিতেই গত 19 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল হাইকোর্ট।
পরবর্তীতে সেই মামলারই শুনানিতে আদালত সব পক্ষের কাছ থেকে হলফনামা তলবের সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য 2018 সালে শহরের রাস্তায় রাজনৈতিক সভা ও মিছিল নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্ট একাধিক বাধ্যতামূলক নির্দেশ জারি করেছিল। আদালত জানিয়েছিল কোনো বড় বা ব্যস্ত রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ করা যাবে না। যানবাহন ও পথচারীদের জন্য অন্তত একটি অংশ সবসময় খোলা রাখতে হবে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবা নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করা, প্রয়োজনীয় বিকল্প রুট চালু করা এবং সেই সংক্রান্ত তথ্য আগে থেকে জনসাধারণকে জানিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছিল বড় রাজনৈতিক সমাবেশের কারণে প্রায়শই কলকাতার স্বাভাবিক যান চলাচল ভেঙে পড়ে, যার প্রভাব পড়ে সাধারণ মানুষ, কর্মজীবী নাগরিক এবং জরুরি পরিষেবার উপর। তাই রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রেও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছিল আদালত। বর্তমান মামলায় আবেদনকারীদের দাবি 2025 সালের 21শে জুলাইয়ের শহীদ দিবসের সভায় সেই নির্দেশ কার্যকর করা হয়নি। এখন আদালতের নির্দেশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মামলার সমস্ত পক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দিতে হবে। আগস্ট মাসে পরবর্তী শুনানিতে সেই হলফনামা এবং উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করেই মামলার পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করবে কলকাতা হাইকোর্ট। প্রদেশ কংগ্রেস ভবনে তুলকালাম। বিধান ভবনে হাত শিবিরের কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রেহানা খাতুনের যোগদানের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীদের বড় অংশ। দুর্নীতিগ্রস্ত রেহানা খাতুনকে কেন কংগ্রেসে নেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীদের বড় অংশ। 44 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তৃণমূলে যোগদানের খবর মিলতেই বিধান ভবনে ছুটে আসেন হাত শিবিরের পুরনো কর্মীরা। ততক্ষণে রেহানা খাতুন ও তাদের অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগদানের জন্য অপেক্ষারত। সূত্রের খবর, প্রদেশের কংগ্রেস কার্যালয়ে তারা যে ঘরে অপেক্ষা করছিলেন তার বাইরে বিক্ষোভ শুরু করে দেন কংগ্রেস কর্মীরা। ওই বিক্ষোভের সময়ে রেহানা খাতুনের সঙ্গে যে কর্মীরা এসেছিলেন তাদের সঙ্গে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় কংগ্রেস কর্মীদের। রেহানা খাতুনকে যাতে বিধান ভবন থেকে বের করে দেওয়ারও জোরালো দাবি ওঠে। রেহানার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে পুরনো এক কংগ্রেস কর্মী বলেন, এই মহিলা যদি কংগ্রেস আসে তাহলে আমাদের মতো মেয়েরা আর কংগ্রেসের হয়ে কাজ করতে পারবে? ও যখন তৃণমূল ছিল তখনই আমাদের উপর কত জুলুম করেছে। ও যে ওয়ার্ডের কাউন্সিলর, আমি সেই ওয়ার্ডের বাসিন্দা। এখন ও যদি আমাদের দলে আসে তাহলে আমরা ঘর থেকে আর বের হতে পারবো? আমরা চাই ওই বিষয়টা রাহুল গান্ধীর কাছে পৌঁছক। কংগ্রেস সূত্রে খবর, শেষ পর্যন্ত এদিন যোগদান করতে পারেননি রেহানা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যদিও বলছেন, দুর্নীতিগ্রস্তরা কংগ্রেসে আসার সাহস পাবে না। আমাদের কর্মীরা দুর্দিনে পতাকা নিয়ে লড়াই করেছেন। এখন জনজোয়ার কংগ্রেসের দিকে। যদি পার্টি মনে করে কর্মীরা মনে করে রেহানাকে গ্রহণ করা হবে তাহলে ওনাকে গ্রহণ করা হয়। পাশাপাশি আমাদের কর্মীদের যাতে কোনো সম্মানহানি না হয় সেটা গুরুত্ব সহকারে দেখা হবে।